বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সরকার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ এনেছে। বাংলাদেশে 42 জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলেছেন। আমরা আমাদের অভিযোগগুলিকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো আর্থিক অনিয়মের অভিযোগ, আর একটা হলো গুরুতর অসদাচরণের অভিযোগ, আর অন্যান্য নির্বাচন সংক্রান্ত নির্বাচনে কি ধরনের গুরুতর অসদাচরণ হয়েছে। থাকবে করোনা ভাইরাস নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান। এসব নিয়েই আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মানসী বড়ুয়া। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সরকার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ এনেছে। সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো রাজধানী বাঙ্গুইর অভিমুখে সড়কগুলো দখল করে রেখেছে। এ মাসের শেষে যে নির্বাচন হওয়ার কথা, তাতে 3টি প্রধান গ্রুপ একসঙ্গে লড়ার ঘোষণা দেওয়ার পর সরকার আজ এক বিবৃতিতে এই অভিযোগ করল। বিরোধী দলগুলো আশঙ্কা করছে নির্বাচনে কারচুপি হতে পারে। বাংলাদেশের 42 জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলে তার তদন্ত দাবি করেছেন। এই চিঠিতে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও গুরুতর অসদাচরণ সহ নানা অভিযোগ এনেছেন এবং এগুলো তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানিয়েছেন। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা দাবি করেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হলে তাদের অভিযোগগুলোর প্রমাণ মিলবে। নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে একজন নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন বিষয়টিতে তাদের কিছু বলার নেই। ভারতে আজ করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান এখন 2 নম্বরে। তবে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন সেখানে সংক্রমণের হার কমতে শুরু করেছে। ভারতে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছে 1,45,000 মানুষ। তুরস্কের গাজিয়ান্টেপ শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 9 জন করোনা ভাইরাস রোগী মারা গেছে। কর্মকর্তারা বলছেন করোনা ভাইরাস রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছিল এমন একটি অক্সিজেন ভেন্টিলেটরে বিস্ফোরণের পর এই আগুনের সূত্রপাত ঘটে। হাসপাতালটির রোগীদের নিকটবর্তী অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নাগর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সাথে 6 সপ্তাহের যুদ্ধে নিহত আর্মেনীয় সৈন্যদের স্মরণে 3 দিনের জাতীয় শোক পালন শুরু হয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান রাজধানী ইয়েরেভানে এক শোক মিছিলের নেতৃত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। রাজধানী যে জায়গায় নিহত সৈন্যদের কবর দেওয়া হয়েছে, শোক মিছিলটি সেখানে যাবে। ভারতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে আউট হয়ে যাবার পর তাদের সমর্থকরা ক্ষোভে দুঃখে মুষড়ে পড়েছেন। অ্যাডিলেইডের মাঠে অস্ট্রেলিয়ার বোলারদের দুর্ধর্ষ বোলিংয়ে ভারতের দ্বিতীয় ইনিংস মাত্র 36 রানে শেষ হয়ে যায়। কোনো ব্যাটসম্যানই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন নিজেদের পারফরমেন্সে দল প্রচণ্ড কষ্ট পেয়েছে। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের শুরুতেই এখানে জানিয়ে রাখি আজকে আমাদের অনুষ্ঠানে করোনা ভাইরাস এবং জনস্বাস্থ্য নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান থাকছে। এতে অংশ নেবেন 2 জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডক্টর কাউসার আফসানা এবং ডক্টর মুস্তাক হোসেন। বাংলাদেশের 42 জন নেতৃস্থানীয় নাগরিক আজ প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তুলে তার তদন্ত দাবি করেছেন। এই চিঠিতে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং গুরুতর অসদাচরণ সহ নানা অভিযোগ আনেন এবং এগুলো তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন জানান। আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তারা দাবি করেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হলে তাদের অভিযোগগুলোর প্রমাণ মিলবে। তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একজন নির্বাচন কমিশনার বিবিসিকে বলেছেন বিষয়টিতে
তাদের বলার কিছু নেই। ঢাকা থেকে বিস্তারিত শুনুন রাকিব হাসনাতের রিপোর্টে। যে ৪২ জন নাগরিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন দেশের সাবেক আমলা, অর্থনীতিবিদ, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক এবং আইনজীবী সহ নানা পেশার সুপরিচিত ব্যক্তিত্বরা। তাদের সবার পক্ষে আইনজীবী শাহদিন মালিক আজ এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর বিষয়টি প্রকাশ করেন। পরে বিবিসি বাংলাকে তিনি বলেন, তারা চিঠিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণ সহ বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ জানিয়েছেন, যেগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তদন্ত করা উচিত বলে মনে করেন তারা। আমরা আমাদের অভিযোগগুলিকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো আর্থিক অনিয়মের অভিযোগ আর একটা হলো গুরুতর অসদাচরণের অভিযোগ। আর্থিক নিয়মের অভিযোগে ওই নিয়ম বহির্ভূত ভাবে তাদের অর্থ উপার্জন, সাংবিধানিক পদের থেকে কেউ কিন্তু অন্য ধরনের কোনো অর্থ উপার্জন করতে পারেন না। নিয়োগে একটা নিয়োগ বাণিজ্য হয়েছে, নিয়ম বহির্ভূত ভাবে গাড়ি ব্যবহার করছেন, এগুলি মূলত তিনটা আর্থিক ব্যাপারে আমরা অভিযোগ করেছি। আর অন্যান্য নির্বাচন সংক্রান্ত মানে 11তম জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার বিভিন্ন নির্বাচন, এবং ওখানে আমরা বিস্তারিত তুলে ধরেছি এই নির্বাচনে কি ধরনের গুরুতর অসদাচরণ হয়েছে। 2018 সালের জানুয়ারিতে KM নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ কমিশনই 2019 সালের সংসদ নির্বাচনের আয়োজন করেছিল, যাকে বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপি ও তাদের সমমনা দলগুলো রাতের ভোট হিসেবে আখ্যায়িত করে। ওই নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এসেছিল বিরোধীদের পক্ষ থেকে, যদিও কমিশন বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। আজ ৪২ জন নাগরিকের পক্ষ থেকে বলা হয়েছে, একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের 6 মাস পর তথ্য অধিকার আইনে বাধ্য হয়ে প্রকাশ করা কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে যে প্রকাশিত ফল ছিল বহুলাংশেই বানোয়াট। প্রায় 600 কেন্দ্রে সব ভোট একটিমাত্র প্রতীকে পড়েছিল ওই নির্বাচনে। শাহদিন মালিক বলছেন, শুধু সংসদ নির্বাচনই নয়, এ কমিশন দায়িত্ব নেওয়ার পর খুলনা, গাজীপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে গুরুতর অসদাচরণ ও অনিয়ম হয়েছে। তাই তারা মনে করেন এগুলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত হওয়া উচিত। রাষ্ট্রপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে তদন্ত করতে নির্দেশ দিতে পারেন। সেই অনুযায়ী আমরা মহামান্য রাষ্ট্রপতিকে আমাদের অভিযোগগুলি জানিয়েছি, এই অনুরোধ করে যে উনি যাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে এইগুলি তদন্তের জন্য পাঠান, এবং তদন্ততে আমরা নিশ্চিত যে ওনাদের দোষ প্রমাণিত হবে, এবং তখন দোষ প্রমাণিত হলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি ইনাদের অপসারণ করতে পারেন। বাংলাদেশের সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিষয়ে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান আছে, কিন্তু বাস্তবতা হলো সুপ্রিম কোর্টের বিচারকদের 3টি ঘটনা ছাড়া এ ধরনের কাউন্সিল গঠনের নজির আর নেই। তবে শাহদিন মালিক বলছেন, তাদের অভিযোগগুলো আমলে নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলে নির্বাচন নিয়ে সংকট থেকে উত্তরণের একটি সুযোগ তৈরি হবে। তবে নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে বলেছেন যে এ নিয়ে তাদের কোনো মন্তব্য করারই সুযোগ নেই। ওনারা বলেছেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি তার দেশের সাংবিধানিক প্রধান হিসেবে সর্বোচ্চ সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে ওনার বিচার বিবেচনায় যা ভালো মনে হয় সেটা করবেন। এবার করে তো আমাদের কোনো মন্তব্য থাকার কথা নয়, মন্তব্য করতেও পারি না আমরা। তবে নির্বাচন কমিশন থেকে কোনো মতামত না এলেও বা চিঠিটি আমলে নিয়ে কোনো পদক্ষেপ রাষ্ট্রপতির তরফ থেকে না নেওয়া হলেও এই বিশিষ্ট নাগরিকরা মনে করছেন যে চিঠিটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর মাধ্যমে তারা তাদের দায়িত্ব পালন করেছেন নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলবার জন্যই। ঢাকা থেকে রাকিব হাসনাত। ভারতের পশ্চিমবঙ্গে ভোটের আগে একাধিক রাজনৈতিক দল থেকে প্রায় 80 জন নেতা এবং কয়েক হাজার কর্মী আজ বিজেপিতে যোগ দিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম শুভেন্দু অধিকারীর, যিনি তৃণমূল কংগ্রেস থেকে সদ্য পদত্যাগ করা একজন মন্ত্রী। বিজেপিতে যোগ দেয়া বেশিরভাগ নেতাকর্মী তৃণমূল কংগ্রেসের, তবে কংগ্রেস এবং বামপন্থী দলগুলো থেকেও এসেছেন কিছু। ইদানিংকালের মধ্যে এটাই সে রাজ্যে দলবদলের সবচেয়ে বড় ঘটনা বলে জানাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে এক বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করছে বিজেপি। এই দলবদল তাদের সামনের নির্বাচনে কতটা সাফল্য নেবে, শুনুন কলকাতা থেকে পাঠানো অমিতাভ ভট্টশালীর রিপোর্টে। অপেক্ষায় সেই জয়েনিং এর জন্য আমি অনুরোধ করছি, প্রথমে পশ্চিমবাংলা সরকারের
প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মেদিনীপুর শহরের কলেজ মাঠে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার মূল উদ্দেশ্যটাই ছিল রাজ্য মন্ত্রিসভা ও তৃণমূল কংগ্রেস থেকে সদ্য পদত্যাগ করা শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান। তার বেশ কয়েকজন সঙ্গী বিধায়ক, সংসদ সদস্য এবং স্থানীয় নেতাকর্মীদেরও যোগ দেওয়ার কথা ছিল আজকে। সকালে যখন পরিষ্কার হয়ে যায় যে শুধু তৃণমূল কংগ্রেস নয়, সিপিএম, সিপিআই আর কংগ্রেস থেকেও কয়েকজন যোগ দিচ্ছেন, তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন। প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, সংসদ সদস্য, প্রাক্তন এমপি, জেলা স্তরের নেতা ইত্যাদি নিয়ে সংখ্যাটা প্রায় ৮০ জন, আর কর্মী যোগ দিয়েছেন কয়েক হাজার। ওই জনসভায় ভাষণ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলছিলেন, আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। নরেন্দ্র মোদী হাতে বাংলাকে তুলে দিতেই হবে। মিস্টার অধিকারীর ভাষণের জবাবে তৃণমূল কংগ্রেস বলছে কয়েকজন নেতা বেরিয়ে গেলেও তাদের দলের বিশেষ ক্ষতি হবে না। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এক সংবাদ সম্মেলনে বলছিলেন, 9.5 বছর ধরে আপনি এমপি ছিলেন, তারপরে মন্ত্রিসভা এসছেন, হঠাৎ এখন আপনার মনে হলো তার মানে আপনি কোনো উপকার করেননি, মন্ত্রী হিসেবে ব্যর্থ আপনি। তৃণমূল কংগ্রেস এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে না চাইলেও বিজেপি যে আজকের সাফল্যে যথেষ্ট উজ্জীবিত সেটা দলীয় নেতাদের শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছিল বলে মন্তব্য করছিলেন কলকাতার প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অরুন্ধতী মুখার্জি। বিজেপির কাছে এটা একটা বড় সাকসেস তো বটেই, যার জন্য আপনি ওদের মুড দেখেই বুঝতে পারবেন উচ্ছ্বাস যথেষ্ট রয়েছে ওদের বডি ল্যাঙ্গুয়েজে, সেটা বোঝা যাচ্ছে। একটা জিনিস আমার এটাও মনে হয় যে অন্য জায়গা থেকে এনে দলকে পরিপুষ্ট করা এইটা নতুন ট্রেন্ড। অন্য দল থেকে আনলে ভোটের রাজনীতিতে দল পরিপুষ্ট হয়, কিন্তু দলের শক্তির দিক থেকে, সংহতির দিক থেকে দলের পুষ্টি সেভাবে হয় না। তৃণমূল কংগ্রেস আরও অভিযোগ করছে যে দলে থেকে ক্ষমতা, মন্ত্রিত্ব ভোগ করে ভোটের আগে দলবদল আসলে বেইমানি এবং আদর্শ বিসর্জন দেওয়া। যারা গেছেন বিজেপিতে তারা ক্ষমতার লোভে গেছেন যে যদি বিজেপি ভোটে জেতে তাহলে যাতে মন্ত্রী হওয়া যায়। কিন্তু বিজেপি নেতা ও আরএসএসের বাংলা মুখপত্র স্বস্তিকা পত্রিকার সম্পাদক রন্তিদেব সেনগুপ্ত বলছিলেন, যারা আসছেন তাদের সবাইকেই যে ভোটের টিকিট দেওয়া হবে তা নয়। যারা আসবেন তাদেরই বিজেপি নেতৃত্ব বিধায়ক বানিয়ে দেবেন, সাংসদ বানিয়ে দেবেন বা মন্ত্রী বানিয়ে দেবেন, এটা ভাবার কোনো কারণ নেই। তাদের ভেতরে অনেকে আসবেন, তারা হয়তো নির্বাচনের টিকিট পাবেন, কিন্তু আবার অনেকে নাও পেতে পারেন। তারা বিজেপির কর্মসূচি এবং মেনেই আসছেন এবং বিজেপি নেতৃত্ব জানেন তাদের কিভাবে ব্যবহার করতে হবে। তৃণমূল কংগ্রেস থেকে দলে নতুন নেতাকর্মীরা যোগদান করায় বিজেপির একাংশ আবার অসন্তুষ্ট। তারা বলছে তৃণমূলে থাকাকালীন যাদের বিরোধিতা করেই তারা রাজনীতি করেছেন, এখন তাদেরই কেন দলে নেওয়া হচ্ছে। তবে অরুন্ধতী মুখার্জি বলছিলেন এই ধরনের বিরোধিতা বা অসন্তোষ খুব একটা দানা বাঁধতে পারবে না, কারণ সবটাই নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় নেতৃত্ব। এখানে পুরনো নতুনের যে দ্বন্দ্বটা হবে সামলাবে দিল্লির নেতৃত্ব। এখন দেখাই যাচ্ছে দিল্লির রাস্তা যথেষ্ট কঠিন, সেটা উপেক্ষা করা রাজ্য নেতাদের পক্ষে সম্ভব নয়। তৃণমূল কংগ্রেসের একাংশের মধ্যে ক্ষোভ বিক্ষোভ কয়েক মাস ধরেই বাড়ছিল। তাদের ক্ষোভ মূলত মমতা ব্যানার্জির ভাতুষপুত্রকে নিয়ে এবং যে ভোটকুশলীকে তৃণমূল কংগ্রেস নিয়োগ করেছে সেই প্রশান্ত কিশোরের দলের দৈনন্দিন কাজে মাথা গলানো নিয়ে। আর দলের ভেতরে থেকে ওই ক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সহযোগীদের নিয়ে দল ছেড়ে নতুন দলে যাওয়ার ফলে বিজেপি কতটা লাভবান হবে তা ভোটের ফলেই বোঝা যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর রিপোর্ট। এবারে আজকের আলোচনা অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী রাকিব হাসনাত। ধন্যবাদ মুয়াজ্জেম। বিবিসি বাংলার আজকের এই বিশেষ আলোচনায় আমি শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনায় অংশ নেবেন আমাদের সাথে ডাক্তার কাউসার আফসানা, সাবেক পরিচালক ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা কার্যক্রম। অন্যদিকে সাথে আছেন ডাক্তার মুস্তাক হোসেন, উপদেষ্টা আইইডিসিআর। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায় এবং ডাক্তার কাউসার আফসানা আপনাকে দিয়ে শুরু করছি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়টি আসলে ভ্যাকসিন, অর্থাৎ কোভিড-19 যার ভ্যাকসিন নিয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং সেই অগ্রযাত্রায় বাংলাদেশও সামিল হয়েছে সরকারের তরফ থেকে, অন্তত যেটুকু আমরা জানতে পারছি। তো কোথায় আছে বাংলাদেশ এবং ভ্যাকসিনের পরিস্থিতিটা ঠিক কী বাংলাদেশের ক্ষেত্রে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাংলাদেশের ভ্যাকসিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে বাংলাদেশ অ্যাকচুয়ালি 30 মিলিয়ন মানে 3 কোটি ভ্যাকসিন আমরা করেছি
সেরাম ইনস্টিটিউট, যেটা ইন্ডিয়ায় অবস্থিত, এবং এই ভ্যাকসিনটা আসছে হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যাস্ট্রাজেনিকা যে ফার্ম থেকে যে ভ্যাকসিনটা তৈরি করেছে, যেটা আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন হিসাবে জানি, সেই ভ্যাকসিন। তো এখন যেটা যাচ্ছে যে আমরা যেটা জানি যে 3 মিলিয়ন পপুলেশন যদি এটা হয়, তাহলে 3 কোটি যদি হয়ে থাকে, তাহলে এখানে মন্ত্রী মহোদয় বলেছেন যে এটা 50 লাখ করে প্রতি মাসে একটা লট আসবে, তার মানে 6 মাস। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে একজন স্বাস্থ্য একটা কমিটিও তৈরি হয়েছে এবং তারা 10টা গ্রুপের পপুলেশন তৈরি করেছে, এবং সেই পপুলেশনের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা জানি যে যখন এটা কোভ্যাক্স, আপনারা হয়তো কোভ্যাক্সের নাম জানেন, গ্লোবাল ইনিশিয়েটিভ, তখন কথা ছিল, আমরা দেখেছিলাম যে সেখানে হেলথ ওয়ার্কার এবং এল্ডারলিদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো আমি এখানে দেখতে পারলাম যে এই 10টি গ্রুপের মধ্যে অবশ্যই হেলথ ওয়ার্কাররা আছে, তাছাড়া বয়স্ক জনগোষ্ঠী আছে অ্যাবাভ 60, এবং তার সঙ্গে আরো যারা আছেন তারা সরকারি মহলে কাজ করেন, তারপরে আমাদের ফ্রন্ট লাইনে যেমন পুলিশ, জার্নালিস্ট, তারপরে মুক্তিযোদ্ধা, এ ধরনের একটা বড় সংখ্যক গ্রুপ নিয়ে দেখা যাচ্ছে যে পুরো 3 crore যেটা আসার কথা সেটা দিয়ে হয়তো বা এই পপুলেশনকে কভার করা যাবে আর কি। তো এইটাই হলো এখনকার মতো এখন বাংলাদেশের প্রস্তুতি। তাছাড়া কিন্তু গভর্নমেন্ট ইয়েও করেছে, কোভ্যাক্স যেখান থেকে ভ্যাকসিন দেবে সেখানেও কিন্তু বাংলাদেশ সাইন করেছে। তো যেখানে সাইন করেছে তখন ওটার জন্য হয়তো সময় লাগবে, কিন্তু ওখানেও আসলে ওরা 20% অফ দ্য পপুলেশন দিবে, এবং 20% অফ দ্য পপুলেশনও আবার 3 কোটি মতোই হয়। তো এইটা যদি হয়ে থাকে তাহলে মানে আমার কাছে মনে হচ্ছে যে না 20% তো আরো বেশি হবে, সরি আমি একটু সংখ্যাটা কম বলে ফেললাম। যেটাই হোক ওই 20% অফ দ্য পপুলেশন হবে, সেটা এখন কতদিনে হবে এটা আমরা আসলে এখনো জানি না। তবে এটারও মনে হয় আজকে দেখলাম WHO এর ডিরেক্টর জেনারেল উনি একটা মতামত দিয়েছেন, এবং যেখানে উনি বলেছেন যে খুব শীঘ্রই আসলে 2021 এর মধ্যে ওনারা 2 বিলিয়ন ভ্যাকসিন সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে ওনারা কমিট করেছেন সেখানে পৌঁছাবে। তো বাংলাদেশ ওখানে থাকবে বলে আমরা আশা রাখি। ডাক্তার মুশতাক হোসেন, জি কিভাবে ডক্টর কাউসার আফসানা একটা বিস্তারিতভাবেই বললেন বাংলাদেশ এবং বৈশ্বিক কার্যক্রম প্লাস বাংলাদেশ সরকারের যে সমস্ত বিষয়গুলো ভারতের সঙ্গে সেরাম ইনস্টিটিউটের সঙ্গে যে চুক্তিগুলো হলো বা সমঝোতা সবকিছু বললেন, তারপরেও কি অবস্থা দেখছেন আপনি টিকা প্রস্তুতি বাংলাদেশ? টিকার প্রস্তুতি, যেহেতু বাংলাদেশে ইপিআই কর্মসূচি প্রতি বছরই শিশুদেরকে টিকা দিয়ে থাকে, তাদের অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে আমাদের লজিস্টিক্স চ্যালেঞ্জ রয়েছে। আমাদের বিভিন্ন ব্যাপক সংখ্যক কর্মীদেরকে তাদেরকে সংযুক্ত করতে হবে, শ্রমিকদেরকে সংযুক্ত করতে হবে, পরিবহনে সংযুক্ত করতে হবে, এবং আমাদের যে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে প্রতি বছর আমরা টিকা দিয়ে থাকি, সেক্ষেত্রেই আমাদের কিছুটা ঘাটতি আছে। সেটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্রিজার ভাড়া করে সেটি যদি ঘাটতিটা কম সেটা করতে হয়, কিন্তু এখানে শতকরা 3 ভাগ যদি টিকা প্রথম পর্যায়ে আসে, যেটা 51 লক্ষ জনসংখ্যার ডক্টর কাউসার আফসানা বলছিলেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিএডিসি কিংবা ব্যক্তিগত পর্যায়ের থেকে আমাদের ফ্রিজার ভাড়া করতে হবে, এবং এটা এখন পর্যায়ক্রমে বাড়বে। শতকরা এরপরে প্রথম পর্যায়ে দ্বিতীয় ভাগে শতকরা 7 ভাগ আসবে, এই দুটো মিলিয়ে প্রথম পর্যায়ে 10 ভাগ, যা 3 কোটির মধ্যে হয়। আর তারপরে আমাদের এরপরে আবার শতকরা 10 ভাগ, সেগুলো আবার 1,72,80,938 জনের মতো একটা সংখ্যা পরিকল্পনা করা হয়েছে। এইভাবে যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের একাডেমিক প্রস্তুতি, তাত্ত্বিক প্রস্তুতি, অভিজ্ঞতার প্রস্তুতি আমাদের আছে, কিন্তু এইগুলো প্রস্তুতি সম্পন্ন করবার জন্য আমাদের বিপুল সংখ্যক সম্পদ প্রয়োজন, বিপুল জনশক্তি প্রয়োজন। সেটার প্রশিক্ষণের কাজও শুরু হবে কিছুদিনের মধ্যে। প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করা হচ্ছে, এবং সমগ্র সরকার এবং সমগ্র জনগণ একত্রিত হয়েই সেটি সম্ভব। শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ, শুধুমাত্র ইপিআই কাজটা করতে পারবে না। এক্ষেত্রে ইপিআই কে সমস্ত কাজের কেন্দ্রে রাখতে হবে, সেটা ভুললে চলবে না। ইপিআই এর কেন্দ্রীয় পরিকল্পনাতেই, কেন্দ্রীয় নেতৃত্বেই সমগ্র সরকার এবং বেসরকারি খাত সবাই মিলে যদি আমরা কাজটা করি, নিশ্চয়ই আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো। এবং যখন আমরা সত্যি সত্যি এই কাজে নামবো, তখন আমাদের অনেক কিছুই বাধা আমরা দেখবো, যেগুলো
পরিকল্পনা করার সময় হয়তো মনে হয়নি। জি বলুন। না, তো একটি জিনিস ডাক্তার কাউসার আফসানা, ডাক্তার মুস্তাক হোসেন যেটি বলছেন আর কি, কিছু চ্যালেঞ্জের প্রশ্ন আসছে, পরিবহন, টিকা রাখার ব্যাপার, টিকা ব্যবস্থাপনার বিষয়। আমরা যেটুকু জানতে পারছি যে মানে সাদামাটা দৃষ্টিতে যে দুটি যে মডার্না এবং ফাইজারের যে টিকা, সেটার রাখার তাপমাত্রাগত ব্যবধানও আছে। সো বাংলাদেশ এখন এতদিন ধরে যে ভ্যাকসিন যেইভাবে রাখে, সেইটা থেকে অনেকে বলছেন যে আরও বেশি ব্যবস্থাপনার প্রয়োজন হবে। তো এই অবকাঠামোর চ্যালেঞ্জ কতটা নিতে পারবে বাংলাদেশ, বা কি যে প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ধাক্কা কি, বা মানে এই চ্যালেঞ্জটা কি কাটিয়ে ওঠা সম্ভব হবে? সময় তো খুব বেশি নেই, চলে আসবে টিকা। আচ্ছা, সেরাম আমি যেটা বলেছিলাম যে ইন্ডিয়াতে যে সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিনটা তৈরি করছে, সেটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেটা করছে আপনার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, উচ্চারণ করতে আমারও কষ্ট হয়। তো সেই ভ্যাকসিনটার জন্য আসলে ওই মডার্না বা ফাইজারের যে ভ্যাকসিনটা, এটা তো -70°, এটা তো ইম্পসিবল। হ্যাঁ, আর মডার্নার ভ্যাকসিনটা হলো -20°C। কিন্তু যেটা ভাই বললেন যে আমরা যে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিনটা এখানে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে আসবে, যেটার সঙ্গে আপনি জানেন যে ভ্যাকসিনকো সংযুক্ত আছে, তাহলে এই ভ্যাকসিনটা যখন আসবে তখন আসলে এই টেম্পারেচারটা বাংলাদেশ মেনটেন করতে পারবেন। কিন্তু মুশতাক ভাই যে কথাটা বলছেন যে আমাদের তো একটা ভ্যাকসিনের এসেনশিয়াল যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, এটার জন্য তো রুটিন ভ্যাকসিনেশনের জন্য তো এগুলোর প্রস্তুতি। এখন যে নতুন করে এত লট আসবে, তার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি। তো আমার মনে হচ্ছে, আমি যেটা ভাবছি যে সরকার যেহেতু একটা পরিকল্পনা নিয়েছে এবং যেভাবে এই পপুলেশন ডিভাইড করা হয়েছে, তারপরে আপনার কমিটি তৈরি হয়েছে, তো ধরে নিতে পারি, আমি যেহেতু এখনো ভিতরে নাই, আমি বাইরে থেকে ভাবছি যে আসলে এটা সরকার, আমার মনে হয় যে এটা করতে পারবেন, কিন্তু সংঘবদ্ধভাবে WHO এবং ইউনিসেফ তো থাকবেই সঙ্গে। তো বাংলাদেশ যেহেতু একটা সমৃদ্ধশীল দেশ, যেখানে এনজিওদের একটা বিরাট ভূমিকা আছে। সমৃদ্ধশীল বলতে আমি এনজিওদের কথা বলছি। তো এনজিওদের সঙ্গে বরাবরই কাজ করে এসছে, এখনো কাজ করে রুটিন ভ্যাকসিনেশনে, এবং এনজিওদের এখানে প্রচন্ডভাবে প্রয়োজন হবে সরকারের, এবং একসঙ্গে কাজ করাটাই শুধু সরকারের, যেটা বললেন ভাই, মিনিস্ট্রি অফ হেলথ কাজ করলে হবে না, অন্যান্য অনেক বাহিনী আছে সরকারের, সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ আমাদেরকে তো বাঁচাতে হবে, একযোগে কাজ করতে হবে। সেটি ঠিক আছে, কিন্তু ডক্টর মুস্তাক হোসেন, একটি জিনিস, সেটি হলো বাংলাদেশ অক্সফোর্ডের টিকা সেরামের মাধ্যমে নিচ্ছে, কিন্তু বিশ্বে এখন একাধিক টিকার প্রয়োগ শুরু হয়েছে। তো শুধুমাত্র একটি কোম্পানির টিকার উপর নির্ভর করছে বাংলাদেশ, যতটুকু বোঝা যাচ্ছে এখন পর্যন্ত। WHO মানে গ্লোবাল টিকার কোনো অংশীদারিত্ব পৌঁছানোর আগ পর্যন্ত এটি কি একটু বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে, নাকি বিকল্প দিকেও চিন্তা ভাবনা করে রাখা উচিত? কি মনে হয় আপনার? না, এক্ষেত্রে নানা বিবেচনায় কোভ্যাক্সের বাইরে এই যে সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে এটা করা হয়েছে, কারণ তৃতীয় বিশ্বে আগে থেকেই এটা একটা ব্যবস্থা আছে যে WTO একটা ব্যবস্থা আছে যে তৃতীয় বিশ্বে ব্যবহার করবার জন্য কোনো ঔষধ বা ভ্যাকসিন কোনো মেধাস্বত্ব আইন প্রয়োগ হবে না 2021 সাল পর্যন্ত। এবং একটা অন্যতম টিকা উৎপাদন কেন্দ্র হচ্ছে সিরাম ইনস্টিটিউট, WHO এর সহযোগিতায় এটা করা হয়েছে অনেকখানি। তারা প্রতিবেশী তৃতীয় বিশ্বের দেশগুলোতে কম দরে তারা সরবরাহ করবে। সেক্ষেত্রে সিরাম ইনস্টিটিউট সরাসরি অ্যাস্ট্রাজেনেকার সাথে তারা চুক্তি করেছে, তারা এখানে উৎপাদন করছে, কাজে সেই ভিত্তিতেই করা হয়েছে। এটা একেবারে WHO এর বাইরে না বা চিন্তার বাইরে না। আর কোভ্যাক্স থেকে যদি আমরা টিকা পেয়ে যাই, সেখানে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার এটা তো আছেই, চীন সেখানে অংশগ্রহণ করেছে, এবং অন্যান্য কয়েকটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার এবং মডার্নার টিকা এখানে অংশগ্রহণ করেনি, কিন্তু আরো অনেক টিকা প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করেছে। সেখান থেকে যদি আমরা আগে পাই, সেটা নিশ্চয়ই আমরা নেব, কিন্তু যদি তার আগে অক্সফোর্ডেরটা এসে যায়, সেটাও খোলা আছে। এছাড়াও দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশ সরকার রাশিয়া, চীন বা অন্যান্য দেশের সঙ্গে কিন্তু আলোচনা করছে। এমনকি ব্যক্তিগত পর্যায়ে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা কিন্তু ফাইজার এবং মডার্নার টিকাগুলো বাংলাদেশে আনবার জন্য চেষ্টা করছে। এবং বাংলাদেশ সরকার বলেছে যে যেই নিয়মগুলো আছে মহামারীর সময় ওষুধ আমদানি করবার জন্য, তারা যদি সেই নিয়মগুলো মেনে চলে, নিশ্চয়ই তারাও আমদানি করতে পারবে, এবং একটা যুক্তিসঙ্গত সীমার মধ্যে তারা সেটা ব্যক্তিগত ভাবে বিক্রিও করতে পারবে।
তো এখন পর্যন্ত সেদিন বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর যে ভার্চুয়াল মিটিং হলো, সেই মিটিংয়ের পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন যে এই সেরামের এই 3 কোটি ভ্যাকসিন এটা বাংলাদেশের জনগণ বিনামূল্যে পাবে, এমন উক্তি উনি করেছেন সরকারের। তো এই 2021 সালের পর বা যদি ভ্যাকসিন আরও আসতে বিলম্বিত হয়, আরও যদি সময় লাগেও, তা আপনার কি ধারণা এটি কি আসলে শেষ পর্যন্ত এই সুবিধা সব মানুষ পাবে, নাকি একটি নির্দিষ্ট সময়ের পরে আসলে মানুষকে কিনতে হবে? না, 2021 সাল পর্যন্ত WTOর এই অনুযায়ী মেধাস্বত্ব আইন প্রয়োগ হবে না। আমরা বাংলাদেশে এটা টিকা প্রস্তুত করবার জন্য চেষ্টা করছি। তবে এখন এই কথাবার্তা হচ্ছে WTOতে যে মহামারী যতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত এই মহামারীর জন্য যে ঔষধ এবং টিকা সেগুলো অবশ্যই বর্তমান যে সুবিধাটা আছে বিশ্ব বাণিজ্য সংস্থা সেটি বহাল রাখতে হবে। এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই দাবি উঠেছে এবং মহামারীর সময় বাংলাদেশ সরকার তো অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ যে মহামারীর টিকাটা জনগণকে বিনামূল্যে দেওয়া হবে। হয়তো এর পাশাপাশি কিছু অল্প সংখ্যক টিকা টাকার যুক্তিসঙ্গত দামের বিনিময়ে ব্যক্তিগতভাবে দেওয়ার সুযোগ থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষের জন্য যে সরকারি যে টিকা কার্যক্রম সেটি অবশ্যই বিনামূল্যে রাখতে হবে। এটা যদি 2021 সালের পরেও চলে যায় সেটা করার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ এবং এর বিষয়ে বিশ্বব্যাপী এই বিষয়ে মনে হয় একটা ঐক্যমত আছে এবং WTO সে বিষয়ে অবশ্যই বিবেচনা করবে বলে আমার ধারণা। ডক্টর কাউসার আফসানা, একটি জিনিস সেটি হলো যে গত কিছুদিন ধরেই উন্নত বিশেষ করে ইউকেতে তো টিকা প্রয়োগ শুরু হয়েছে এবং সেটা তো কয়েক সপ্তাহখানেকের মতো হয়েও গেল। কি পাওয়া যাচ্ছে খবরাখবর? টিকার প্রতি যে আস্থা তৈরির ব্যাপারটা সেটি কি তৈরি হয়েছে? অ্যাকচুয়ালি এখন যারা টিকা পাচ্ছে তারা তো সব হেলথ ওয়ার্কাররা টিকা পাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে আমার কাছে যে ইনফরমেশনটা আছে আমি আসলে দেখতে পাচ্ছি যে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার হেলথ সেক্টরে কাজ করছে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আর জনগণের মাঝে ভ্যাকসিন যেতে তো একটু সময় লাগবে, মাত্র তো শুরু হলো। তো এখন এরপরে বয়স্ক মানুষদের ওদের যেটা ঠিক হয়েছে যে ওরা সবচেয়ে আগে দিবে হলো 80 বছরের উপরে মানুষ এদেরকে, তারপরে দিবে 70 to 80-র মধ্যে, তারপর হলো 60 থেকে 70, এরপরে হলো আস্তে আস্তে নিচে নামবে। ওরা একটা সিস্টেম এইভাবে ওরা তৈরি করেছে। ফার্স্ট হলো হেলথ ওয়ার্কার, তারপর হলো জনগণ এবং ওইভাবে বয়স হিসাবে আসবে। তবে এল্ডারলি পপুলেশনকে হেলথ ওয়ার্কারের সঙ্গে সঙ্গে দিতে চাচ্ছে, কিন্তু সব জায়গায় তো এখন একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। মানে এমন একটা মহামারী যেখানে মানুষ তো মানে আমাদের মানে একটা ইউকে বা USA তে প্রতিদিন যে কত মানুষ মারা যাচ্ছে, ইনফেকশন কিন্তু ওই দেশেও আমরা খুবই রাগারাগি গালাগালি করি আমাদের সবাইকে যে আমরা কোনো টেস্ট করি না, এটা করি না। ওই সব দেশেও কিন্তু টেস্ট হয় না। হ্যাঁ, চাইলেও বলে যে সব দেশেই এক ধরনের ব্যবস্থাপনার সংকট দেখা যাচ্ছে। হ্যাঁ, সংকট তো রিএজেন্টের। তো এখন যেহেতু টেস্ট গুলো হচ্ছে না, সেজন্য আপনার সব জায়গায় ইনফেকশন রেটটা একটু কম দেখায়, কিন্তু মৃত্যুটা তো আর মানুষ ঢেকে রাখতে পারে না। ওখানে তো মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তো ওই জায়গাটাতে হসপিটাল গুলো তো ওভারলোডেড। তো সবাই এখন এমন একটা চাপের মুখে আছে এই সময়টার মধ্যে সবকিছু ম্যানেজমেন্ট হচ্ছে। তো এই ম্যানেজমেন্টের মধ্যে কিছু মিসম্যানেজমেন্ট হবে, তবে আমার মনে হয় না যেটা খুব দেরি হবে, সময় গেলে হয়তো। মানে আমাদের যেটা প্রবলেম হচ্ছে, মানে আমরা যারা ডেভেলপিং কান্ট্রিজে বসে আছি, মানে আমাদের চিন্তাটা হলো যে আমরা আসলে কবে পাবো। হ্যাঁ, কারণ ডেভেলপ কান্ট্রির প্রচুর পয়সা আছে। ডক্টর কাউসার আফসান, আমাকে সময় খুব কম, আমাকে একটু মুস্তাক হোসেনের কাছে যেতে হবে। মুস্তাক হোসেন, আপনাকে দিয়ে শেষ করবো আসলে, সেটি হলো যে এখন যে অবস্থায় আছে এবং উন্নত বিশ্বে যেই প্রবণতা দেখা যাচ্ছে, সব মিলিয়ে কোন দিকে যাচ্ছি আমরা? যে মানুষের মধ্যে আস্থা তৈরির মতো পরিবেশ কি এখন এসছে ভ্যাকসিন নিয়ে? বাংলাদেশে সেই মানুষকে আস্থাশীল হতে পারে? বাংলাদেশে সমস্যাটা হচ্ছে কিন্তু আমরা সবাইকে দিতে পারবো কিনা। কিন্তু পশ্চিমা দেশগুলোতে আস্থা সংকট হচ্ছে যে ভ্যাকসিনটা নিরাপদ কিনা, অনেকেই নিতে চাচ্ছেন না। কিন্তু আমাদের দেশে কিন্তু সবাই নিতে চাচ্ছেন, আমরা সবাইকে দিতে পারবো কিনা, দুই ধরনের সমস্যা। আমরা আশা করি যে যেই আস্থার সংকটটা দূর করবার জন্য সমগ্র সরকার, সমগ্র জনগণ, সকল বেসরকারি সংস্থা, যেটা কাউসার আফসানা আপা বলছিলেন, অবশ্যই আমাদের দেশে NGO গুলো স্বাস্থ্য খাতে অনেক ব্যাপকভাবে ভূমিকা রাখছে। তাদের সবাইকে সম্পৃক্ত করেই পরিকল্পনা করা হচ্ছে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ সহ অনেক কাজে তারা যুক্ত আছেন। এটার এই আস্থাটা নিয়ে আমরা সবাইকে যেন ভ্যাকসিনটা ইকুইটির ভিত্তিতে, সমতার ভিত্তিতে বিতরণ করতে পারি এবং যাদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি তাদেরকে দিতে পারি। মুস্তাক হোসেন, আমাদেরকে এখনই শেষ করতে হচ্ছে। আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ফিরে যাচ্ছি লন্ডনে মোয়াজ্জেম হোসেনের কাছে।
ধন্যবাদ রাকিব। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সরকার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ এনেছেন। আর বাংলাদেশে ৪২ জন নেতৃস্থানীয় নাগরিক প্রেসিডেন্টের কাছে চিঠি লিখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসি লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি। This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.